জামান সাহেবের এইবার হুঁশ ফিরল। ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। ফারহানের বলা সব কথায় সে শুনল। ফারহান যথেষ্ট অপমান করে বলেছে প্রতিটা কথা, কিন্তু জামান সাহেব সত্যি জানতো না এইসব। আদ্রিয়ান অন্য কাউকে ভালোবাসে বলে মেয়েকে তালাক দিতে চায়, এই কথাই সে বলেছে। তাছাড়া মেঘও বলেছে ডিভোর্সের পর সে তার বন্ধুর ছেলেকে বিয়ে করবে। এই কথার ভিত্তিতে জামান সাহেব উকিল দিয়ে দ্রুত ডিভোর্স পেপার রেডি করিয়েছে। তার বন্ধুর ছেলে ফারহানের সাথে বিয়ে ঠিক করেছে। মেঘের বিয়ে ফারহানের সাথেই হবে, এই প্রতিশ্রুতি দিয়েছে। তবে এখন মেঘ আর আদ্রিয়ানের একসাথে সংসার করার মানে কি? তারা কি বিয়ে বা তালাক এই দুইটাকে মজা ভাবে? ফারহানের রাগ করা স্বাভাবিক। জামান সাহেব বলে, ফারহান, আমি সত্যিই দুঃখিত। তোমার সাথে মেঘের বিয়ে ঠিক করে ভুল করেছি আমি। কয়েকদিন আগে আদ্রিয়ান বলেছিল সে মেয়েকে ডিভোর্স দিতে চায়। আমেরিকার এই সব ঘটনার কথা আমি সত্যি জানতাম না। তোমার আব্বুর কাছে আমি ক্ষমা চেয়ে নিব। জামান সাহেবের ক্ষমার স্বীকারোক্তির পর যেন ফারহানের প্রতিশোধ পরায়ণ মনোভাব শান্ত হয় না। ফারহান বলে, জামান আঙ্কেল, আপনার দুঃখিত বলা কথায় সব শেষ হয়ে যাবে না। আমার বাবার কাছে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন আপনি। যদি কথা দিয়ে কথা রাখতেই না পারেন তবে বলতে কেন যান? তালুকদার বংশের মানুষজন যে এমন ভণ্ড আর প্রতারক হতে পারে তা জানা ছিল না। মিথ্যাবাদী আপনি আর আপনার ছেলে দুইটাই ভণ্ড। ছেলে বিয়ে করে বউকে রেখে বিদেশ চলে যায়, তাকে ঘৃণা করে দূরে থাকে। এরপর হঠাৎ করে বউয়ের প্রতি তার ভালোবাসা উদয় হয়। ইডিয়েট। আর বাবা নিজের বন্ধুর ছেলের সাথে তার আপন পুত্রবধূর বিয়ে ঠিক করে, অথচ তার ছেলে সেই বউয়ের সাথে একই বিছানায় থাকছে। মানে সিরিয়াসলি, আপনাদের তালুকদার বংশের রক্ত এমন বাজে কেন? বাবা আর ছেলে এই দুইজন বাটপার, প্রতারক আর মিথ্যাবাদী। জামান সাহেব কোনো কথা বলতে যাবে তার আগেই ফারহান ফোন কেটে দেয়। রাগে অপমানে জামান সাহেবের শরীর জ্বলে ওঠে। পাশে টেবিলে শব্দ করে ফোন রেখে দেয়। জামান সাহেব এত বছরের জীবনের এর আগে তাকে কেউ অপমান করার সাহস দেখায়নি, একমাত্র এই ফারহান ছাড়া। অবশ্য ফারহানের কথা ভুলও নয়। এই সব হয়েছে শুধুমাত্র আদ্রিয়ান আর মেঘের জন্য। জামান সাহেবকে বেশ দীর্ঘক্ষণ ধরে খাবার খাওয়ার জন্য ডাকছে শার্লিন বেগম, কিন্তু জামান সাহেবের কোনো সাড়া শব্দ নাই দেখে উনি বাধ্য হয়ে রুমে যান। দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে শার্লিন বেগম তাড়া দিয়ে বলে ওঠে, এই আদ্রর বাবা, তুমি এখনও রুমে বসে আছো? রাতের খাবার খাবে না? কত রাত হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা ধরে ডেকে যাচ্ছি তোমায়। শার্লিন বেগম রুম প্রবেশ করে বিছানায় বসে থাকা জামান সাহেবের চোখ মুখ দেখে ভয়ে আঁতকে ওঠে। 2 চোখ রাগে লাল হয়ে গেছে, সারা শরীর বেয়ে ঘাম বয়ে যাচ্ছে। মুখে গম্ভীর্যতার পাশাপাশি ভয়ঙ্কর রাগ ফুটে উঠেছে। কিছুক্ষণ আগেই যে মানুষ শান্ত হয়ে বই পড়ছিল, হঠাৎ তার কি হলো? শার্লিন বেগম বলে, কি হয়েছে তোমার? এমন রাগী মুখ নিয়ে বসে আছো কেন? কাগজপত্রে কোনো সমস্যা হয়েছে? দোকানের হিসাব কি গরমিল হয়েছে কোনো? শার্লিন বেগমের উপর সব রাগ ঝেড়ে দেয় জামান সাহেব। হাতে থাকা কাগজ ছুঁড়ে মারে ফ্লোরে। জানালা দিয়ে আসা বাতাস কিছু কাগজ উড়ে যায়, আর কিছু মুখে এসে পড়ে শার্লিন বেগমের। শার্লিন বেগম পুনরায় ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করে, রাগ না দেখিয়ে কি হয়েছে বলবে তো? জামান সাহেব ক্ষেপে থাকা বাঘের মতো গর্জন করে বলে ওঠে, কি শুনতে চাও কি তুমি শার্লিন? আমেরিকায় তোমার ছেলে আর মেঘ একসাথে সংসার করছে, একই বাড়িতে থাকছে, অথচ আমি কিছুই জানি না। তোমার ছেলে কিছুদিন আগে ফোন করে বলেছে সে মেঘকে ডিভোর্স দেবে। এরপর যখন আমি ফারহানের সাথে বিয়ে ঠিক করেছি তখন তোমার ছেলে আবার ফারহানের সামনে মেয়েকে ভালোবাসি বলেছে। ফারহান ফোন করে আমার বংশ আর আমার কত অপমান করলো জানো? আমার এই ছেলের জন্য আর কি কি সহ্য করতে হবে আমায়? জামান সাহেবের সম্পূর্ণ কথা শার্লিন বেগম শুনলেন না। এর আগেই উনি উৎসুক কণ্ঠে বলে ওঠে, তুমি সত্যি বলছো জামান? আমেরিকায় আদ্রিয়ান আর মেঘ একসাথে সংসার করছে? আদ্রিয়ান নিজ মুখে স্বীকার করেছে সে মেঘকে ভালোবাসে। আল্লাহ আমার কথা শুনেছে, আমার ছেলের মাথায় সুবুদ্ধি দিচ্ছে। শার্লিন বেগম খুশি দেখে জামান সাহেব তেলে বেগুনে জ্বলে উঠল। উনি ধমক দিয়ে বলে উঠল, শার্লিন, তুমি কি চুপ করবে? খুব খুশি লাগছে তোমার? শুনে রাখো শার্লিন, তোমার ওই ছেলের জন্য আজ আমায় এত অপমানিত হতে হলো।
এর শোধ আমি তুলব। খুব ইচ্ছুক না তোমার ছেলের বউকে ডিভোর্স দেওয়ার? ওই ইচ্ছা আমি পূরণ করব। মেঘের সাথে আদ্রিয়ানের ডিভোর্স হবে, অবশ্যই হবে। আর এরপর দ্বিতীয়বার মেঘের বিয়ে হবে ফারহানের সাথে। তোমার ছেলের থেকে প্রতিশোধ না নিয়ে এই জামান তালুকদার শান্ত হবে না। জামান সাহেব কথাটা বলে বিছানা থেকে উঠে দাঁড়ায়। এরপর বড় বড় পা ফেলে গটগট করে বের হয়ে যায়। শারলিন বেগম পেছন থেকে ডাক দিয়ে বলে, আরে এত রাতে কোথায় যাও তুমি? খাবার খাবে না? টেবিলে খাবার সাজানো আছে, শুনো, খাবার খেয়ে যাও। অন্ধকার আচ্ছন্ন রাস্তায় রাত হারিয়ে যায় দূরে আকাশে। সূর্যের মিটিমিটি আলোয় ভুবন রঙিন হয়ে ওঠে। জানালা ভেদ করে আসা সূর্যের আলোয় ঘুম ভাঙে মেঘের। পিটপিট করে চোখ খুলে তাকায়। মুখে হাই তুলে যখন ঘুম থেকে উঠতে যাবে তখন ওই চোখ যায় অপর পাশে শুয়ে থাকা এক ঘুমন্ত পুরুষের ওপর, যার পুরুষালী শক্ত বাঁধনে তার সমস্ত শরীর এখন বন্ধ। বেশ অধিকার নিয়ে তাকে জড়িয়ে ধরে রেখেছে। মেঘের মধ্যে নিজেকে ছড়িয়ে নেওয়ার বিন্দুমাত্র তারা দেখা গেল না, বরং তার ঠোঁটের কোণায় মৃদু হাসির ঝলক ফুটল। বালিশের কনুই দিয়ে ভর দিয়ে মাথা উঁচু করে তাকায় ঘুমন্ত সেই পুরুষের দিকে, যার পরিচয় সে মেঘের স্বামী। ঘুমন্ত অবস্থায় আদ্রিয়ানকে বেশ সুন্দর লাগে। গম্ভীর মুখের আদলে এক নিষ্পাপ বাচ্চার ছাপ ফুটে ওঠে। মেঘ তার সূক্ষ্ম দুই চোখ জোড়া দিয়ে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে মনোযোগ সহকারে দেখে আদ্রিয়ানকে। পুরুষ মানুষের রূপের বর্ণনা কোনো কাব্য সাহিত্যে করে নাই, তবে যদি করত তবে হয়তো তার স্বামীর সৌন্দর্যের বর্ণনা এক উপন্যাস লেখা যেত। মেঘ আলতো হাতে আদ্রিয়ানের কপালে হাত রাখে, সযত্নে তার মুখশ্রীর ওপর হাত বোলায়। নাক, মুখ, ঠোঁট প্রতিটা জায়গায় তার হাতের ছোঁয়া দেয়। বেশ কিছুক্ষণ নির্লিপ্ত চোখে পলক্ষীর নয়নে তাকিয়ে থাকে, এরপর মিষ্টি হাসে। পুরুষ মানুষ যে কত সুন্দর হয় তা হয়তো আদ্রিয়ানের সাথে দেখা হওয়ার পর মেঘ বুঝল। ঘড়ির কাঁটার ওপর চোখ পড়তেই মেঘের হুঁশ হয়। সকাল 9টা বাজে। যদিও আজ কলেজ বন্ধ, সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু বাসায় অনেক কাজ রয়েছে। দ্রুত রান্না শেষ করে সম্পূর্ণ বাসা পরিষ্কার করতে হবে। তাছাড়া রাতে খুব হালকা খাবার খাওয়া হয়েছে। আদ্রিয়ানের হয়তো ঘুম থেকে উঠলে ক্ষুধা লাগবে। মেঘ যখন তড়িঘড়ি করে বিছানা থেকে উঠতে যাবে তখন হঠাৎ পেছন থেকে কেউ তার ওড়না টেনে ধরে। মেঘ অবাক হয়ে পেছনে ঘুরে তাকায়। আদ্রিয়ান ঘুম ঘুম কণ্ঠে তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। মেঘ দ্রুত ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। আপনি না ঘুমিয়েছিলেন? কখন উঠলেন? আদ্রিয়ান হাত বাড়িয়ে মেঘের ওড়নার আড়ালে থাকা তার হাত ধরে বিছানায় তার ওপর ফেলে দেয়। মেঘের লম্বা চুল এসে পড়ে আদ্রিয়ানের মুখের ওপর। আদ্রিয়ান সযত্নে তা সরিয়ে কানের পিঠে গুজে দেয়। এরপর মেঘের কড়া প্রশ্নের উত্তরে বলে ওঠে, আমার বউ যখন তার আদুরে হাত আমার সারা মুখে ছুঁয়ে দিচ্ছিল তখন উঠেছে। আদ্রিয়ানের কথায় মেঘ বেশ লজ্জা পায়। মেঘের গাল টেনে ধরে শব্দ করে চুমু খায় আদ্রিয়ান। হঠাৎ মেঘের মনে পড়ে তাকে রান্না ঘরে যেতে হবে। সকালের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। মেঘ তাড়াহুড়ো করে নিজেকে ছড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, আদ্রিয়ান ছাড়ুন আমায়, গোসল করে রান্নাঘরে যেতে হবে। মেঘের মুখে গোসল করার শব্দটা শুনে আদ্রিয়ান দুষ্টু হেসে বলে, মেঘ এত সকালে গোসল করবে কেন? আমরা কি রাতে কিছু করেছি? আদ্রিয়ানের কথার মানে মেঘ বুঝতে পারে। আলতো করে থাপ্পড় বসায় আদ্রিয়ানের বুকে। এরপর বলে, আদ্রিয়ান আপনি না খুব দুষ্টু হয়ে যাচ্ছেন। বউয়ের সাথে দুষ্টামি করব না তো কার সাথে করব শুনি? অনেক দুষ্টামি হয়েছে, এখন ছাড়ুন, আমি রান্না করব। ক্ষুধা লাগেনি? না, তুমি 10টা 20টা চুমু দাও, পেট ভরে যাবে। আদ্রিয়ানের কথায় মেঘ হাসে। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। এরপর মেঘ আদ্রিয়ানের থেকে ছাড়া পেয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করার আগে বলে ওঠে, আদ্রিয়ান দ্রুত ঘুম থেকে উঠুন, সকালের নাস্তা করতে হবে। ফ্রেশ হবেন না আপনি? আদ্রিয়ান বিছানায় বালিশে হেলান দিয়ে শুয়ে মেঘের দিকে তাকিয়ে ঠোঁট চোখ টিপ দিয়ে বলে, মেঘ তুমি কি চাও আমরা একসাথে শাওয়ার নেই? অবশ্যই, আমার কোনো অসুবিধা নেই। দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি। আদ্রিয়ানের এমন কথা শুনে মেঘের কোনো কান গরম হয়ে যায়। বাথরুমের দরজা লাগিয়ে দিয়ে শব্দ করে বলে ওঠে, অসভ্য পুরুষ।